অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ পদত্যাগকৃত ডাক্তার আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি। 1 আগস্ট থেকে বাংলাদেশের বিমানবন্দরের ব্যবহারকারী যাত্রীদের দিতে হবে নিরাপত্তা ও উন্নয়ন ফি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আদেশ জারি। 25 জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ 3টি রুটে শুরু করেছে নিয়মিত ফ্লাইট। ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনেই চলছে গণপরিবহন, মালিক কর্তৃপক্ষের ভাড়া বৃদ্ধির দাবি নাকচ। দেশে দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল, গত 24 ঘন্টায় আরো 50 জনের মৃত্যু। সিলেট বিভাগে করোনা আক্রান্তদের সাথে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 3000 রোগী। সিলেটে পুলিশের হাতে ধরা পড়েছে ইয়াবার বিশাল চালান, 30,000 পিস ইয়াবা সহ এক যুবক আটক। সিলেটে শুরু হয়েছে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা, বৃহস্পতিবার 79 জনের নমুনা সংগ্রহ। উপকারভোগীদের মাঝে যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অনুদান বিতরণ, হুইল চেয়ার পেলেন 33 প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক আদেশে ডাক্তার খুরশিদ আলমকে অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। খুরশিদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যাকে নানা কেলেঙ্কারি আর বিতর্কের মধ্যে ওই পদ ছাড়তে হয়েছে। 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ছিলেন ডাক্তার আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে 2 বছরের চুক্তিতে ওই পদে রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের এপ্রিলে। কিন্তু করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত 21 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন ডাক্তার আজাদ। সব আনুষ্ঠানিকতা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ডাক্তার আজাদের সঙ্গে চুক্তি বাতিল করে তার চাকরির অবসান হওয়ার কথা জানায়। আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে দেশের ভেতরে বা বিদেশ গেলে যাত্রীদের দিতে হবে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা সেবার মান বৃদ্ধি এবং বিমানবন্দরসমূহের অবকাঠামোগত উন্নয়নের সকল বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে। আদেশে আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দরের উন্নয়ন ফি দিতে হবে 100 টাকা আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে 70 টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরের উন্নয়ন ফি দিতে হবে $5 এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে $6। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দরের উন্নয়ন ফি দিতে হবে $10 এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে $10। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আগামী 25 জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরে 3টি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে এ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। আসন্ন ঈদুল আজহার স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করবে গণপরিবহন। পরিবহন মালিক কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে নতুন করে ভাড়া বৃদ্ধির দাবি তুললেও তা মেনে নেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA, বরং চলাচলের অনুমতির শর্তগুলো কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সোমবার BRTA কার্যালয়ে মালিক শ্রমিক সংগঠন, BRTA সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা বৈঠকে মিলিত হন। বৈঠকে 2 সিটে একটি ফাঁকা রাখার লোকসান হচ্ছে উল্লেখ করে ভাড়া বৃদ্ধির দাবি উত্থাপন করা হলেও মেনে নেয়নি BRTA। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, BRTA এর সঙ্গে বৈঠক
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সুরক্ষা নীতি মেনেই গণপরিবহন চলবে। সুরক্ষা নীতি মানার জন্য আমরা মালিক পক্ষকে চিঠি দিব। তিনি আরো বলেন, শর্ত অনুযায়ী এক সিট খালি রেখে বাস চলছে, কিন্তু তাতে মালিকদের লোকসান হচ্ছে। এমনিতেই যাত্রী কম, ঈদের তো আরো বেশি লোকসানের সম্ভাবনা রয়েছে, কারণ ফিরতি যাত্রী থাকবে না। এভাবে চলাচল করা খুবই কঠিন, তবুও আমরা সেটা মানার ও বাস্তবায়নের চেষ্টা করব। এদিকে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, আগের নির্দেশনা মতোই স্বাস্থ্যবিধি মেনে ঈদেও সামাজিক দূরত্ব ও সুরক্ষা নিশ্চিত করে গণপরিবহন চলবে। বিআরটি এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, গত ৩ মে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শর্ত দিয়ে গণপরিবহন চলাচল নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো ঈদেও মানতে হবে। দেশে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় এই মিছিলে যোগ হয়েছেন আরো ৫০ জন। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৮০১ জনে। একই সময় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ২,৮৫৬ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়। অনলাইন বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষায় তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরো ১২,০৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২,৩৯৮টি নমুনা। এই নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০,৭৯,০০৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো ২,৮৫৬ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২,১৬,১১০ জনে। তাতে শনাক্ত হয়েছে ২,৮৫৬ জন এবং ২৪ ঘন্টায় শনাক্তর হার ২৩.০৪%। এ পর্যন্ত শনাক্ত ২,১৬,১১০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ২০.০৩%। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো অর্ধশত জনের। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫০ জন। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৮০১ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২,০০৬ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১,১৯,২১০ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০০৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,১৯,২০৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.১৬%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন। এ পর্যন্ত ২,৮০১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। যারা মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় তাদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৯ জন। বুলেটিনে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। প্রতিদিনই সিলেটে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। আর এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো একজনের। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ২,৯৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটের ৯৫২ জন, সুনামগঞ্জের ১,০২৪ জন, হবিগঞ্জের ৫১৫ জন, মৌলভীবাজারের ৪৬২ জন রয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,১৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ৩,৭৮৭ জন, সুনামগঞ্জের ১,৩৬৫ জন, হবিগঞ্জের ১,০৯১ জন এবং মৌলভীবাজারের ৮৯৮ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৯২ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ১০ ও মৌলভীবাজারের ১০ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরই প্রতিদিন বাড়ছে রোগী। সিলেটের সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইয়াবার চালান ধরা পড়েছে। জেলার বিশ্বনাথ উপজেলা থেকে ৩০,০০০ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১:১৫টার দিকে বিশ্বনাথের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত খালেদ মিয়া বিশ্বনাথের শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯,০০০ টাকা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ইয়াবার বড় চালান সহ যুবককে আটকের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। তিনি জানান, বুধবার রাতে সিলেটের বিশ্বনাথে ইয়াবার বড় চালান এসে ঢুকেছে।
এমন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। বিশ্বনাথের চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলু এই চালান এনেছেন বলে জানা যায়। তবে বুধবার একটি মামলায় আদালতে হাজির হলে দুলুকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানাতে পারে দুলু ইয়াবার চালানটি তার ভাই খালেদের কাছে রেখে গেছেন। পুলিশ সুপার আরও জানান, বুধবার রাতেই পুলিশ শিমুলতলা গ্রামে খালেদের বাড়িতে অভিযান চালিয়ে খালেদকে আটক করে। তার ঘরের আলমারির ভিতর থেকে স্কচ টেপ দিয়ে মুড়ানো 3টি বড় প্যাকেট থেকে জব্দ করা হয় 30,000 ইয়াবা। পুলিশ জানায়, অভিযান টের পেয়ে খালেদ মিয়া পালানোর চেষ্টা করেছেন। ধাওয়া করে তাকেও আটক করা হয়। সিলেটে শুরু হয়েছে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা। বুধবার যারা সিভিল সার্জন অফিসে নিবন্ধন করে এসেছিলেন, বৃহস্পতিবার আবুল মান আব্দুল মুহিত কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে তারা রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার নমুনা প্রদান করেন 79 জন বিদেশ যাত্রী। ফ্লাইট হওয়ার কথা রয়েছে 26 জুলাই। এছাড়া 27 জুলাই যাদের ফ্লাইট, তারা বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের নাম নিবন্ধন করে শুক্রবার তারা ক্রিয়া কমপ্লেক্সে নমুনা প্রদান করবেন। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, বৃহস্পতিবার 79 জন বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষা হবে উসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে। শুক্রবার এই 79 জনকে তাদের পরীক্ষার ফলাফলের রিপোর্ট প্রদান করা হবে। সরকার বিদেশগামী যাত্রীদের জন্য করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে। সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের জন্য করোনা পরীক্ষার MAG উসমানী মেডিকেল কলেজের RT-PCR ল্যাবটি নির্ধারণ করা হয়েছে। আর বিদেশগামীদের নমুনা সংগ্রহ দায়িত্ব পালন করেছে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়। সরকার কর্তৃক নির্ধারিত ফি 3,500 টাকা দিয়ে বিদেশগামী যাত্রীদের আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্টের মূল কপি ও 2 সেট ফটোকপি, বিমান টিকিটের মূল কপি ও 1 সেট ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে যেতে হবে। যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মধ্যে 5 লাখ টাকা বিতরণ করেছেন। এছাড়াও 33 জন প্রতিবন্ধীকে দিয়েছেন হুইল চেয়ার। শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ওই অনুদান ও হুইল চেয়ার তুলে দেন। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা উপমুক্ত করেন শেখ আফিল উদ্দিন MP। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ খুরশেদ আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।